চন্দননগরের নিলামে ওঠায় একটি ছবি কেনার পর এক ভদ্রলোক সাক্ষী হচ্ছে শুধু খুনের। খুনগুলো হচ্ছে কি শুধুই ওই ছবিটার জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প নবীন চন্দ্র হালদারের বিপদ। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দ্বারকার দপ্তর থেকে। গল্পপাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায় এবং সৌমিক। পোস্টার ডিজাইনে রয়েছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অনেক দিন হয়ে গেল, নতুন কোনো রহস্য আমার হাতে এসে পৌঁছয়নি। আর তার জন্য আগেই বলেছি, বড় সাহেব ডিবেটিয়ারের নির্দেশে পুলিশের সাধারণ কোনো সমস্যা যেমন চুরি, ডাকাতি কিংবা খুন আমার হাতে এসে পৌঁছতে পারে না। বড় সাহেব যদিও এটাকে আমার পদোন্নতি বলে থাকেন, তবে আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় এতে আমার কোনো পদোন্নতি নেই, কারণ পুলিশ যখন হয়েছি তখন সমস্ত অপরাধের ব্যাপারে আমাকে কাজ করতে হবে, তদন্ত করতে হবে। তাই চুপ করে বাড়িতে আর অফিস ঘরে বসে বসে পুরনো ফাইল ঘেটে তার থেকে দু একটা কেস বার করার চেষ্টা করছিলাম। আর বড় সাহেব ডিবেটিয়ারের নির্দেশে অনেকদিন পরে, প্রায় 6 মাস পরে একটা নতুন কেসে যাওয়া, যদিও তাতে আমার খুব একটা ভালো লাগছিল না। তবে বড় সাহেবের নির্দেশ বলে কথা। তাছাড়া বড় সাহেব যে অন্যান্যদের থেকে আমাকে একটু আলাদা চোখে দেখেন সেটা আমি বেশ ভালো করেই জানি। এই তো কয়েকদিন আগে বড় সাহেব তার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন সন্ধ্যাবেলায় নৈশভোজের জন্য। সে যাই হোক, আসল কথা বলি। কেসটা তেমন কিছুই নয়, তবে আসলে এই কেসে যে দুই ব্যক্তি জড়িয়ে রয়েছে তাদের দুজনের প্রভাব প্রতিপত্তি এবং নামডাক অনেক বেশি। চট করে পুলিশ তাদের ধরতে পারছে না। বিশেষত সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে তাদের কারোর দিকেই পুলিশ হাত বাড়াতে পারছে না। যদিও পুলিশের লক্ষ্য একজনই এবং নিহত ব্যক্তিও একজন। তাহলে আসল কথাটাই বলি। সেদিন অফিস ঘরে বসে পুরনো নথিপত্র দেখছি। আজ থেকে প্রায় 40 বছর আগেকার ঘটনা। তখন কলকাতায় এই অঞ্চলে গঙ্গার ওপর দিয়ে পরপর 3টে খুন হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই 3টে খুনের মৃতদেহ প্রথমে কিছুতেই খুঁজে পাওয়া যায় না। 3টে খুন হয়ে সমস্ত ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। তারপর মাসখানেক পরে ওই 3টে মৃতদেহ একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়, অথচ সেই বাড়িটা পরিত্যক্ত। এবং সেই বাড়িতে শেষবার যখন লোক ছিল তা আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। এ ব্যাপারে কাউকেই গ্রেপ্তার করা যায় না, এবং 3টে মৃতদেহের অবস্থাও এমন ছিল যে তাদের শনাক্ত করাও সম্ভব নয়। কেসটা ওখানেই চাপা পড়ে যায়। পুলিশ সে সময় চেষ্টা করেছিল, তবে যেটুকু পুলিশের হাতে থাকে আর কি। খুব মন দিয়ে দেখে চলেছি। ইচ্ছা ছিল যদি সুযোগ সুবিধা হয় তাহলে এই কেসটাকে নিয়ে আরো একবার ভাবব। এমন সময় দারোয়ান এসে জানালো, দারোগা বাবু, এই আপনার জন্য একটা চিঠি এসেছে। চিঠি নয়, এক টুকরো ছোট একটা কাগজ। কাগজটার ভাঁজ খুলতেই বুঝতে পারলাম বড় সাহেবের নিমন্ত্রণ। খুব বেশি বড় নয়, তাতে ছোট করে লেখা রয়েছে, প্রিয়নাথ, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো, তোমার জন্য একটা বিশেষ কাজ রয়েছে। একজন আরদালি সঙ্গে করে কাগজটা নিয়ে এসেছিল। তার সঙ্গেই বেরিয়ে পড়লাম। আমার জন্যই বোধহয় বড় সাহেব গাড়ি পাঠিয়েছিলেন। ঘোড়ার গাড়িতে করে লালবাজার পৌঁছে বড় সাহেবের ঘরে যখন গেলাম তখন বড় সাহেব একটা কাগজে মন দিয়ে দেখছে। আমাকে হাতের ইশারায় বসতে বলে তিনি কাগজটা দেখা শেষ করে বললেন, চন্দননগরের দিকে কখনো গিয়েছো প্রিয়নাথ? হ্যাঁ, এর আগে কয়েকটা ব্যাপারে চন্দননগর যেতে হয়েছিল। কিন্তু কি ব্যাপার? চন্দননগর যেতে হবে নাকি? চন্দননগরে একটা বিশেষ সমস্যা দেখা দিয়েছে। আসলে এই যে খুন হয়েছে তার সঙ্গে এবং যাকে অপরাধী বলে সকলে মনে করছে তারা দুজনেই আমার বিশেষভাবে পরিচিত। তবে এরা দুজনে দুজনের সঙ্গে খুব বেশি পরিচিত ছিল না, অন্তত মাসখানেক আগে পর্যন্ত তো ছিল না। আর সমস্যাটা হলো, দুজনের ব্যক্তিত্ব এবং ব্যবহার দেখে কোনোদিনই খারাপ কিছু মনে হয়নি। একজন খুন হয়েছে এবং আরেকজনকে খুনি বলে মনে করা হচ্ছে। অন্তত সেখানকার পুলিশ এবং মৃত ব্যক্তির আশেপাশের লোকেরা সন্দেহ করছে।
যদিও এর পেছনে আরো অনেক কারণ রয়েছে, কিন্তু সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছো, সে আমার কাছে সাহায্যের জন্য বলেছে। আর দ্বিতীয় কথা হলো, সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে তাকে গ্রেফতার করলে তাতে অনেক সমস্যা হতে পারে। আশা করি তুমি এ সমস্ত ব্যাপার বুঝতে পারছো। বুঝতে পারছি, কিন্তু দুজনেই যখন আপনার পরিচিত, তখন আপনাকে ব্যাপারটা কিন্তু নিরপেক্ষভাবেই দেখতে হবে। যদিও অপরাধীর দোষ থাকে তাহলে সে ব্যাপারটা কিন্তু... প্রিয়নাথ, তুমি আমার কাছে একজন প্রিয় মানুষ। তোমার বুদ্ধির প্রশংসা তো আমি সব সময় করি, এবং কাউকে যখন তোমার কথা বলতে হয় তখন আমি তাও করে থাকি। তবে অপরাধীর ক্ষেত্রে আমি সবসময় নিরপেক্ষ। তবে জ্যাকের মৃত্যুতে আমি বেশ দুঃখ পেয়েছি। জ্যাক একজন ফরাসি নাবিক। আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল। তুমি তো জানোই, ফরাসিদের সঙ্গে চন্দননগরের এলাকা নিয়ে, মানে ইংরেজদের সাথে একটা রাইভেলরি সবসময় লেগেই থাকে। তবে জ্যাকের সঙ্গে আমার সম্পর্ক কিন্তু খারাপ নয়। এর আগে জ্যাকের সঙ্গে আমার কয়েকবার সাক্ষাৎ হয়েছে। বেশ কয়েকটা ব্যাপারে সে আমায় সাহায্য করেছে। আসলে ব্যাপারগুলো বড্ড জটিল। ইংরেজদের সঙ্গে ফরাসিদের শত্রুতা যতটা বাইরে সকলে জানে, আসলে কিন্তু অতটা নয়। যাক, সেসব কথা বাদ দাও। জ্যাক যেমন আমার কাছে কাছের মানুষ, তেমন জমিদার নবীনচন্দ্র হালদারও আমার পরিচিত। এবার বুঝতেই পারছো, এদের মধ্যে একজন খুন হয়েছে আর একজন অপরাধী। গোটা ব্যাপারটা তোমায় দেখতে হবে। সত্যি মিথ্যে সমস্তটুকু আলাদা করতে হবে, তবে এমনভাবে যাতে আমাদের মান সম্মানে কোনো আঘাত না পড়ে। বড় সাহেব ডিবেটিয়ার এর আগে যতবারই আমার সঙ্গে কথাবার্তা বলেছেন, প্রত্যেকবারই তার মুখে আমি একটা হাসি লক্ষ্য করেছি, কিন্তু এইবার তার মুখটা কেমন যেন গম্ভীর। তাছাড়া তাকে দেখে খানিকটা শোকাহত বলেও মনে হলো। আসলে জ্যাক কিংবা নবীনচন্দ্র হালদারের সঙ্গে তার সম্পর্কটা যে বেশ ভালো, সেটা তার মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যায়। আমি সমস্ত ব্যাপারেই সত্যতা যাচাই করার চেষ্টা করব বড় সাহেব। তবে নবীনচন্দ্র হালদার যদি সত্যি অপরাধী হয়, তাকে কিন্তু আমি কোনো অংশে ছেড়ে দেব না। আর যদি দেখা যায় এই জ্যাকের খুনের পেছনে নবীনচন্দ্র হালদারের কোনো হাত নেই, তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি, নবীনচন্দ্র হালদারকে কেউ ফাঁসাতে পারবে না। এইবার বড় সাহেব ডিবেটিয়ার মুখে সামান্য হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে কাঁধে একটা হাত রেখে তিনি বললেন, তুমি তাহলে আজ বেরিয়ে পড়ো, আর এখান থেকে সোজা গিয়ে উঠবে চন্দননগরের ফরাসি যে ঘাঁটি রয়েছে সেখানে। নতুন কিছু তাঁবু পড়েছে, আর চন্দননগরে একটা নতুন চার্চ হয়েছে। সেই চার্চের কাছে একটা থানা রয়েছে। সেখানে গিয়ে সেই থানার এক অফিসারের সঙ্গে তুমি দেখা করবে। সেই অফিসারও বাঙালি, তোমার কোনো অসুবিধে হবে না। চন্দননগরের চার্চের এলাকার আশেপাশের থানায় বাঙালি অফিসারের কথা শুনে অবাক হয়েছিলাম। পরে বুঝতে পেলাম চন্দননগরে বসবাসকারী ফরাসিদের সঙ্গে ইংরেজদের, বিশেষ করে ইংরেজ পুলিশদের সমঝোতা বেশ খানিকটা রয়েছে অনেক দিন থেকে। ওই এলাকায় কিন্তু ফরাসিদের একচেটিয়া আধিপত্য ছিল বলেও আমি শুনেছি। তবে এই কথা আমি বেশ খুশি হলাম। আর দেরি করলাম না। নিজের কানে কথা শোনা আর ডিবেটিয়ার সাহেবের কথার মধ্যে যে কতটা পার্থক্য রয়েছে, সেটা খোঁজ করবার জন্যই আমাকে নিজেই যেতে হবে। এখানে বলে রাখা ভালো, অনেক কেসের ব্যাপারে তদন্ত করতে গিয়ে আমাকে বিস্তরখানেক পড়াশোনা করতে হয়েছে। সেই পড়াশোনা করতে গিয়ে দেখেছি, আসলে বিভিন্ন ক্ষেত্রে শুধু আমাদের ভারতবর্ষের ইতিহাস এমন জটিলভাবে করে রাখা হয়েছে যে কিছু বোঝাই সম্ভব নয় বাইরে থেকে দেখে। অনেক সময় সত্যি কথাও মিথ্যে বলে চালানো হয়েছে, আবার মিথ্যে কথাটাকেও এমনভাবে লেখা হয়েছে যা দেখে মনে হবে সত্যি কথা। ইতিহাস আর মানুষের মস্তিষ্কের মধ্যে এক জটিল সম্পর্ক রয়েছে, এবং তা বোধহয় সাধারণ মানুষ কখনোই খুঁজে বার করতে পারবে না। যাই হোক, আমরা সেই দিনই চন্দননগরের উদ্দেশ্যে রওনা হলাম। চন্দননগরে এসে পৌঁছতে বিকেল হয়ে গেল। তারপর বড় সাহেব ডিবেটিয়ারের বলা কথা মতো জায়গাতে উপস্থিত হলাম। সেখান থেকে আমরা থানায় ঢুকলাম। থানায় দুজন কনস্টেবল আর একজন অফিসার বসে কি একটা যেন ব্যাপারে কথা বলছিল। আমায় দেখতে পেয়ে একটু কৌতূহলী চোখেই আমার দিকে তাকালো। আমার পরনে পুলিশি পোশাক নেই, অতি সাধারণ পোশাকেই আমি থানায় পা দিয়েছি। পরিচয় দিতেই ভদ্রলোক হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ও দারোগা বাবু, জানেন তো আপনাকে না চেনা চেনা লাগছিল, কিন্তু জিজ্ঞেস করতে সংকোচও হচ্ছিল। যদিও আপনাকে এক ডাকে অনেকেই চেনে। নমস্কার, আমি জয়ন্ত বোস, এই থানার ইনচার্জ। আপনাকে সমস্ত ব্যাপারটা আমি বুঝিয়ে বলে দেব।
অনেকটা পথ অতিক্রম করে এসেছিলাম। ব্যাপারটা কিছুক্ষণ পর জয়ন্ত বোস বোধহয় বুঝতে পারলেন, তাই আমায় বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গা দিলেন। আমার জন্য ঘরের ব্যবস্থা করাই ছিল। একজন কনস্টেবল সর্বক্ষণ আমার পাহারায় রইল। আমার যা সমস্ত কিছু প্রয়োজন সেই সব কিছু ব্যবস্থা করে দেবে। সেই দিন আর এই বিষয়ে কোনো কথা হলো না। সন্ধে নামতেই গঙ্গার কাছাকাছি ঘুরে এলাম কিছুক্ষণ। গঙ্গার এপারটায় যতটা বসতি রয়েছে ওপারটা ততটাই ফাঁকা। গঙ্গার ধারে ফাঁকা জমিতে এখানে ওখানে ছোট ছোট কয়েকটা ঝুপড়ির মতো করে উঠেছে। জেলেদের নৌকাগুলো বাঁধা রয়েছে এক পাশে। কলকাতার কাছের গঙ্গার চেয়ে এই গঙ্গা যেন আরও বেশি বৃহৎ। এবার থেকে ওপারের দূরত্ব যেন আরও বেশি। মনে মনে ভাবলাম, এত সুন্দর জায়গাতেও এত শত্রুতা, এত হিংসা সমস্ত কিছুই হয়ে থাকে। প্রকৃতির যেন কোনো স্নিগ্ধ প্রভাব মানুষের উপরে কখনোই পড়ে না। এবং তার আরও একটা প্রমাণ বেশ ভালো করেই পেলাম। জয়ন্ত বলল, আমি আপনাকে সমস্ত কথা বলতেই পারি, তবে আমার মনে হয় আপনি যদি নবীনচন্দ্র হালদারের কাছে গিয়ে সমস্ত কথা শোনেন তাহলে বেশি ভালো হবে। তিনি খুব ভালোভাবে আপনাকে সমস্ত কথাটা বলতে পারবেন। এই সমস্ত ঘটনা শুরু হয়েছিল একটা ছবির নিলাম দিয়ে, আর সেই ছবির নিলামে মিস্টার জ্যাক, মিস্টার হালদার ছাড়া আর যারা ছিল তারা কিন্তু ব্যাপারটা খুব বেশি ভালোভাবে জানে না। তার মানে এর আগে ব্যাপারটা নিয়ে আপনি নবীনচন্দ্র হালদারের সঙ্গে কথা বলেছেন? অপরাধী বলে যাকে মনে হচ্ছে তার সঙ্গে কথা বলবো না, সে আবার হয় নাকি? কিন্তু ভদ্রলোকের হাত অনেক লম্বা, জানেন তো। পুলিশের ওপর মহল পর্যন্ত তার জানাশোনা রয়েছে। তাছাড়া আমাদের কাছে তো সঠিক কোনো প্রমাণও নেই। একটা প্রমাণ আছে, তবে সেটার উপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। বড় সাহেবের কাছে শুনেছিলাম কোনো প্রমাণ নেই, কিন্তু জয়ন্ত বোসের কাছে শুনলাম যে একটা প্রমাণ রয়েছে। তাই কৌতূহলী হয়ে সেই প্রমাণটা দেখতে চাইলাম। জয়ন্ত বোসের নির্দেশে থানার ভেতরের দিকে ঘর থেকে একটা লম্বা কাপড় নিয়ে এসে কনস্টেবল টেবিলের দিকে এগিয়ে এলো। কাপড়টা খুলতে দেখা গেল বেশ লম্বা, অন্তত 2 হাত কিংবা তার থেকে একটু বেশি লম্বা একটা লাঠি। তার হাতলের দিকটা সোনা দিয়ে বাঁধানো, এবং সেই হাতলের সোনার মধ্যে খোদাই করে লেখা রয়েছে বাংলায় একটি নাম, নবীন। জয়ন্ত বলল, এটাই আমাদের কাছে থাকা একমাত্র প্রমাণ। নবীনচন্দ্র হালদার এমনই লাঠি নিয়ে সবসময় এখানে ওখানে যেত, এবং যেখানে মিস্টার জ্যাকের মৃতদেহ পাওয়া যায় সেখানে কাছাকাছি লাঠিটাও পড়েছিল। একজন জেলে লাঠিটা খুঁজে পেয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। তারপর পুলিশের খোঁজ খবর দেখে সে নিজেই এসে আমাদের জানায়। এটা যদি নবীনচন্দ্র হালদারের হয়, তাহলে নবীনচন্দ্র হালদার যে ওই সময় আশেপাশে কোথাও ছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা চলুন তো, নবীনচন্দ্র হালদারের সঙ্গে একবার দেখা করে আসি। বেশ নাম তো শুনেছি তার, এমনকি বড় সাহেবের কাছেও শুনেছি। দেখাই যাক আসলে এই ভদ্রলোক কে। দোতলার একটি ঘরে নবীনচন্দ্র হালদার, জয়ন্ত বোস আর আমি পাশাপাশি বসে রয়েছি। এক নজরে এই ভদ্রলোককে কিন্তু বেশ ভালোই লাগলো। মাঝারি উচ্চতা, কিন্তু একটু মোটার দিকে চেহারা হলেও গায়ের রং আর শরীরের গঠনটা বেশ ভালো। মাথায় মাঝারি আকারের চুল কাঁধের ওপর এসে পড়েছে, চোখা কপাল, টানা টানা দুটো চোখ, আর মুখে তো একটা হাসি সবসময় যেন লেগেই রয়েছে। তবে সম্প্রতি যে কিছু একটা সমস্যায় পড়েছেন সেটা তার চোখের কালি দেখেই বোঝা যায়। ভদ্রলোকের স্বর বেশ গম্ভীর এবং মার্জিত। নবীনচন্দ্র হালদার বললেন, সমস্ত ব্যাপারটা আমি আগেই মিস্টার বোসকে খুলে বলেছি। আপনি যখন আবার জানতে চাইছেন, আপনাকে বলতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা দারোগা বাবু। হ্যাঁ বলুন, আপনার যা বলার আছে সে কথা আমি অবশ্যই শুনব। আপনাদের যদি কোনো সময় মনে হয় যে সত্যি সত্যি আমি মিস্টার জ্যাকের মৃত্যুতে দায়ী রয়েছি, তাহলে আপনাদের যেটা ভালো মনে হয় তাই করবেন। তবে হ্যাঁ, যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ এমন কিছু করবেন না যাতে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে। এখানকার আশেপাশের লোকেরা আমায় যথেষ্ট সম্মান করে, আর তাই জীবনের চেয়ে যে সম্মানের দাম যে আমার কাছে বেশি, সে কথা মনে হয় না আর আপনাকে বলতে হবে। এবার বুঝতে পারলাম কেন ডিবেটিয়ার সাহেব বারবার বলে দিয়েছিলেন যে সত্যতা যাচাই না করে কোনো কিছুই না করতে। সাহেব নবীনচন্দ্র হালদারকে চেনেন, তাই তার জীবনের সব থেকে মান সম্মানের দাম যে বেশি সেটাও তিনি জানেন। তাই বললাম, আপনার কোনো চিন্তা নেই মিস্টার হালদার, আপনি নিশ্চিন্তে আপনার সমস্ত কথা বলুন। আপনি ডিবেটিয়ার সাহেবের পরিচিত, তাই সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আমরা অপরাধীকে ধরব। আপনার যদি কোনো দোষ না থাকে তাহলে আপনাকে কেউ ফাঁসাতে পারবে না।
অন্তত যতক্ষণ আমি চন্দননগরে রয়েছি। ভদ্রলোকের মুখে একটা হাসি ফুটে উঠল, যাকে স্বস্তির নিঃশ্বাস বললে ভুল বলা হবে না। যেন মনে হলো তার বুক থেকে বড় একটা ভার নেমে গেল। আপনার কথা আমি শুনেছি। আপনি যখন এমন কথা বলছেন তাহলে আমি নিশ্চিন্তে সব কিছুই আপনাকে বলতে পারি। আজ থেকে প্রায় সপ্তাহ দুয়েক আগের কথা। চন্দননগরে উত্তরের দিকে একটা অকশন হাউস রয়েছে। কলকাতার দিকে যেমন অ্যান্টিক শপগুলো মাথা গজিয়ে উঠেছে, এদিকটা তেমন নয়। আর ওই অকশন হাউস কিংবা তার সঙ্গে থাকা অ্যান্টিক জিনিসপত্র সমস্ত কিছুই দেখে আর চালায় একজন ফরাসি ভদ্রলোক। তার নাম রং কার্ট এয়ার। এই রঙের সাথে আমার সম্পর্ক মোটামুটি ভালোই। আমার জমিদারিতে যা আয় হয় তা নেহাত খারাপ নয়। আমি একা মানুষ। আমার স্ত্রী মারা গেছে প্রায় 8 বছর আগে। আমার ছেলে কলকাতাতেই থাকে আর সেখানেই আমার এক আত্মীয়ের কাছে থেকে পড়াশোনা করে। ইচ্ছে আছে কলকাতায় পড়াশোনা শেষ হলে তাকে বিলেতে উচ্চশিক্ষার জন্য পাঠাবো। এই বাড়িতে আমি আর আমার এক বিশ্বস্ত কাজের লোক আর একজন দারোয়ান থাকে। এছাড়া আর কেউই থাকে না। এত বড় বাড়ি, তারপর আপনি এখানকার জমিদার। অর্থ আপনার কম নয়। এত কম নিরাপত্তা নিয়ে থাকেন, কোনো সমস্যা হয় না? নিরাপত্তা তাদের প্রয়োজন হয় যাদের ভয় থাকে। আমার ভয় ডর নেই। আমার বয়স এখন 48। জীবনটাকে খুব সুন্দরভাবে আমি উপভোগ করে নিয়েছি। এখন যদি আমার কিছু হয়েও যায় তা নিয়ে আমি চিন্তা করি না। আমার আশেপাশে যারা থাকে তাদের আপদে বিপদে সাহায্য করার চেষ্টা করি আমি। তারা আমায় বড্ড ভালোবাসে। তারা থাকতে আমার ক্ষতি করবে এতটা সাহস কারোর হবে না। তা যাই হোক, একতলায় আমার একটা ঘর রয়েছে যেখানে আমি পুরনো ছবি জমা করেছি। আসলে অ্যান্টিক এই অকশনগুলোয় ঘোরাঘুরি করলেও আমার আসল লক্ষ্য কিন্তু পুরনো ছবি। যীশুখ্রিস্টের শেষ ভোজ, ভানগড়ের আঁকা ছবির প্রথম একটা সংস্করণ, এমনকি মোনালিসায় রিয়েলিস্টিক একটা কপি। এমন অনেক ছবি রয়েছে যেগুলোর সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। তার মধ্যে সমস্তটা যে আসল সে কথা বলবো না, তবে নকল হলেও ছবিগুলো অসাধারণ। শুনেছি একটা ছবি নিয়ে আপনার সঙ্গে মিস্টার জ্যাকের একটা দর কষাকষি হয়েছিল। মিস্টার জ্যাক অমায়িক মানুষ। তার মতো ছবির সমজদার আমি খুব কমই দেখেছি। তিনি ফরাসি হলেও বিভিন্ন দেশের বিভিন্ন চিত্রশিল্পীদের সম্পর্কে বেশ ধারণা রাখতেন। ভারতবর্ষে প্রাচীন এবং বর্তমান সময়ের কিছু শিল্পীদের সম্পর্কে তার কাছে এত ধারণা ছিল যা আমার কাছেও ছিল না। সেদিন অকশানে যে একটা ছবি উঠেছিল, সেই ছবিটা একজন ভারতীয় চিত্রকরের। তার নাম যামিনী রায়। তার ছবিটা নিয়ে আমাদের মধ্যে ডাকাডাকি শুরু হয় রীতিমতো। প্রথমে অনেকেই ডাকতে শুরু করেছিল, কিন্তু শেষের দিকে দাম বেশ খানিকটা উঠে আসে। প্রায় কতটা দাম উঠেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে তার স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল। সকলেই অবাক হয়ে আমায় আর জ্যাককে দেখছিল। মিস্টার জ্যাক একজন ফরাসি নাবিক। তিনি এখানে ওখানে ঘুরে বেড়ান আর অনেক কিছু সংগ্রহ করেন, তবে তার খরচ আমার চেয়েও বেশি। তাছাড়া সে অ্যান্টিক অকশনে ছবি ছাড়াও আরও বেশ কয়েকটা জিনিস কিনে ফেলেছিলেন, তাই তিনি খুব বেশি দূর পর্যন্ত ডাকতে পারেননি। একসময় আমিই ছবিটা কিনে ফেলি, তবে বুঝতে পেরেছিলাম যে মিস্টার জ্যাক যামিনী রায় সেই ছবিটার প্রতি বেশ আগ্রহী ছিলেন। এমনকি অকশন শেষ হওয়ার পর মিস্টার জ্যাক আমার সঙ্গে দেখা করে ছবিটা তাকে দেওয়ার কথা বলে থাকেন। তার জন্য তিনি তখনকার চেয়ে একটু বেশি দাম দিতেও রাজি আছেন, তবে তার জন্য তার সামান্য সময় লাগবে। তুমি আমাকে এই ছবিটা দিয়ে দাও, এর জন্য যা টাকা লাগবে আমি সবই তোমাকে দেব। এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই, তাই আমি আর ডাকতে পারলাম না। আরে দেখুন মিস্টার জ্যাক, শিল্পীর মনকে আমি সম্মান করি, কিন্তু আমি কোনো কিছু বিক্রির জন্য কিনিনি। ওটা আমার চাই নবীন, ওটার জন্য আমি সব কিছু করতে পারি। ওই ছবিটা কিন্তু আমার লাগবে। আমায় ক্ষমা করবেন মিস্টার জ্যাক, এই ছবিটা আমি আপনাকে দিতে পারবো না। কথাবার্তা একসময় কথা কাটাকাটিতে পরিণত হয়। তিনি ছবিটা নেবেন আর আমি তাকে ছবিটা কোনো মতেই দেব না। তিনি ছবিটার জন্য আমি যে দামে কিনেছি তার দ্বিগুণ টাকা পর্যন্ত আমায় অফার করেছিলেন, কিন্তু আমি তা নিতে রাজি হয়নি। এমনকি সেদিন অকশনে আমাদের চেনাশোনা কয়েকজন সেখানে উপস্থিত ছিল। শেষে মিস্টার জ্যাক আমায় হুমকি দিয়ে বলেছিলেন যে যেভাবেই হোক তিনি ছবিটা আমার কাছ থেকে নেবেন, প্রয়োজন হলে আমায় খুন করে। আপনি কি বলেছিলেন? আমার শরীরে জমিদারি রক্ত দারোগাবাবু। এমনভাবে সবার সামনে কেউ আমায় হারিয়ে যাবে আর আমি চুপ করে থাকব,
সেটা তো হয় না। তাই তার কথার পরিপ্রেক্ষিতে আমিও বলেছিলাম তিনি আমায় স্পর্শ পর্যন্ত করতে পারবেন না। তবে আমি চাইলে তার এলাকাতেই তাকে খুন পর্যন্ত করতে পারি। এখন বুঝতে পারছি রাগের মাথায় বলা এই কথাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এরপরের কথাটা বরং আমি বলি। এর কিছুদিন পরেই, মানে ওই ছবি নিয়ে যে সমস্যাটা তৈরি হয় তারপরেও বেশ অনেক কটা দিন কেটে যায়। এরপরে একদিন মিস্টার জ্যাক নবীনবাবুর বাড়িতে এসেছিলেন। সেটাও জানা যায় নবীনবাবুর কাজের লোক এবং দারোয়ানের কাছ থেকে। তবে নবীনবাবু জানিয়েছেন যে তাদের মধ্যে এই ছবির ব্যাপার নিয়ে তখন তেমন কোনো কথাই হয়নি। তবে শুধুমাত্র মিস্টার জ্যাক ছবিটা একবার দেখতে চেয়েছিল। আচ্ছা, মিস্টার জ্যাক ছবিটা বিক্রি হওয়ার কতদিন পরে খুন হয়েছিল? আমি যে সময়ের কথা বলছি তা প্রায় মাসখানেক আগের কথা। তবে খুন যখন হয়েছে এই প্রায় 5-6 দিন আগে, হঠাৎ করে আমি খবরটা পাই মিস্টার বোসের কাছ থেকে। আমার একটা লাঠি নাকি পাওয়া গেছে ওই গঙ্গার ধারের বালিয়াড়ির কাছে, যেখানে নাকি মিস্টার জ্যাকের মৃতদেহ পড়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন মিস্টার জ্যাকের মৃত্যুর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই? আচ্ছা, সে না হয় ঠিক আছে, কিন্তু যেদিন মিস্টার জ্যাকের মৃত্যু হয় সেদিন আপনি ছিলেন কোথায়? যদি আমি বাড়িতে থাকতাম তারও প্রমাণ থাকত। তবে সেদিন আমি বাড়িতে ছিলাম না। সেদিন আমি আমারই এক পরিচিতর বাড়িতে গিয়েছিলাম। তার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল এবং সেখানে আমি সবসময় ছিলাম। যখন জ্যাকের মৃত্যু হয় অর্থাৎ সন্ধ্যের দিকে, তখনও আমি সেখানেই ছিলাম। অনেক রাত পর্যন্ত আমার সেখানেই সময় কাটে। সেখান থেকে অনেক রাতের বেলা যখন বেরিয়ে আমি ফিরে আসি জমিদার বাড়িতে, ততক্ষণ মিস্টার জ্যাকের মৃত্যুর খবর চারপাশে ছড়িয়ে গেছে। তবে আমার লাঠিটা যে সেখানে পাওয়া গেছে সেই খবরটা তখনও আমি পাইনি। মিস্টার জ্যাকের মৃতদেহটা পাওয়া যায় সন্ধ্যের দিকে। তবে নবীনবাবু যে সেদিন দুপুরের পর থেকে প্রায় অনেক রাত পর্যন্ত নিজের বাড়িতে ছিলেন না, সে ব্যাপারে মিস্টার রায় এবং অন্যান্যরাও জানিয়েছে। সেখানে তাদের সবার সঙ্গেই নবীনবাবু সবসময় ছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার মতো তো কোনো কথাই হয়নি। তাছাড়া মিস্টার রায়ের অনুষ্ঠান যেখানে ছিল তা চন্দননগর থেকে বেশ খানিকটা বাইরের দিকে। সেখান থেকে চন্দননগরে এসে খুন করে আবার অল্প সময়ের মধ্যে সেখান থেকে চলে যাওয়া, ব্যাপারটা কিন্তু সহজ নয়। এর একটাই কারণ আছে, মানে লাঠিটা একজন জেলে কুড়িয়ে পেয়েছিল। হাতলের কাছে সোনার বার ছিল বলে সে প্রথমে সেটা নিয়ে যায়। পরে পুলিশের তল্লাশি এবং জেরা চলছে দেখে সে নিজেই লাঠিটা দিয়ে যায় এবং সমস্ত কথা বলে। তারপরেই পুলিশের সন্দেহ হয় যে কাজটা নাকি আমি করেছি। কারণ এতদিন সবার সামনে আমি বলেছিলাম যে আমি চাইলে তাকে খুন পর্যন্ত করতে পারি, আর কেউ কিচ্ছু করতে পারবে না। কথা বোঝেন তো মিস্টার হালদার, কথা হলো এমন একটা জিনিস যা খুব ভেবে চিন্তে বলা উচিত। আপনার বলা কথাগুলোর জন্যই আপনি ফেঁসে গেছেন, এমনভাবে ফেঁসে আছেন। তাছাড়া আপনার লাঠিটা, আচ্ছা ওই লাঠির ব্যাপারে আপনি কি বলবেন? ওটা আমার পুরনো লাঠি। লাঠিটা একটু ভালোভাবে দেখলেই দেখা যাবে লাঠির নিচের দিকে বেশ খানিকটা জায়গা ফাটল ধরেছে। সেই ফাটলের জন্যই আমি লাঠিটা বাদ দিয়ে রেখেছিলাম, ঘরেই থাকতো। আমার নতুন লাঠি ওই দেখুন জানলার পাশে রয়েছে। বাইরে কোথাও বেরোলে আমি লাঠি নিয়েই যাই। বলতে পারেন এটা আমাদের বংশের একটা আভিজাত্যের ব্যাপার। তাছাড়া আমার লাঠিটা নিয়ে চলতে খারাপও লাগে না। নবীন হালদারের কথায় আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম এই রকম লাঠিটা আমি আগেও দেখেছিলাম। সোনা দিয়ে তৈরি এবং সেই লাঠির হাতলে নবীন কথাটা বাংলায় লেখা রয়েছে। লাঠির মধ্যে কোনো পার্থক্য নেই, তবে আগে লাঠিটার তলার দিকে একটা ফাটলের মতো ছিল, সেটাও আমি দেখেছি। আগে সমস্ত কথাই তো আপনাকে বললাম। যদি আপনার আরও কিছু জানার থাকে সেটাও আপনি বলতে পারেন। তবে এ কথা আপনাকে বলতে পারি যে জ্যাককে খুন করার কোনো রকম ইচ্ছে আমার কিন্তু ছিল না। এমনকি যেদিন মিস্টার জ্যাক আমার বাড়িতে এসেছিলেন সেদিন ওই ছবিটা কেনার দিনের ঘটনার জন্য তিনি নিজেও অনুতপ্ত হয়েছিলেন। আমিও ক্ষমা চেয়েছিলাম, কারণ আমিও বুঝতে পেরেছিলাম তাকে অমন কথা বলা আমার উচিত হয়নি। আসলে অকশনের ব্যাপারে এইসব ঘটনা মাঝে মাঝেই ঘটে যায়। ওই লাঠিটা নবীন হালদারের না হলে সমস্ত কিছুই অন্যরকম হতো, কিন্তু ওই লাঠিটা সমস্ত ব্যাপারকে যেন একদিকে ঘুরিয়ে দিচ্ছে, যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মিস্টার জ্যাকের খুনের পেছনে আপনি ছাড়া আর কারোরই হাত থাকতে পারে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে ঢুকতে পারে? যখন তখন আপনার বাড়ির কাজের লোক এবং দারোয়ান এরা বাইরের কাউকে নিশ্চয়ই ঢুকতে দেবে না।
আপনার অনুপস্থিতিতে? না, ওরা বেশ বিশ্বস্ত। তবে সেদিন যখন আমি চন্দননগরে গিয়েছিলাম, আমার সঙ্গে আমার কাজের লোক গিয়েছিল। আমি কোথাও গেলে সে আমার সঙ্গেই যায়। তাকে কাজের লোক বলে আমি মনে করি না। সে আমার সর্বক্ষণের সঙ্গী বলতে পারেন। ওর নাম রাখহরি। আমার সঙ্গেও সবসময় থাকে। তার মানে সেদিন বাড়িতে একমাত্র আপনার পাহারাদার ছিল। আচ্ছা, এই ছবিটা আপনার বাড়িতে আসার পরেই খুনটা হয়। এই 3 সপ্তাহ কিংবা একটু বেশি সময়ের মধ্যে আপনার বাড়িতে কিছু হয়েছিল? মানে এমন কিছু একটা যেটা একটু অন্যরকম, কিংবা আপনার বাড়িতে বেশ কিছু লোকজন এসেছিল? মানে আমি বলতে চাইছি, বাইরের কোনো লোক আপনার বাড়িতে ঢোকার সুযোগ পেল, অথচ আপনি সেটা খেয়াল করলেন না, এমন কিছু? নবীন হালদার কি যেন ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, মনে পড়েছে। ছবিটা আসার 2 সপ্তাহ পর ওই যে নিচের ঘরে যেখানে ছবিগুলো থাকে কিংবা পুরনো জিনিস থাকে, মানে লাঠিটা যেখানে ছিল, ওই ঘরটা পরিষ্কার করার জন্য বাইরে থেকে 2 জন লোক আনা হয়েছিল। আচ্ছা, তারা যখন কাজ করছিলেন নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ না কেউ তাদের উপর নজর রেখেছিল? সেভাবে তো কিছু মনে পড়ছে না। তবে রাখহরি বাড়ির সমস্ত কিছু দেখে। তার পক্ষে তো একভাবে তাদের উপর নজর রাখা সম্ভব ছিল না সেই সময়। আপনি যে কি ভাবছেন তা আমি বুঝতে পারছি দারোগাবাবু, কিন্তু আপনিই বলুন, লাঠিটা যদি ওরা বার করে নিয়ে যায়, তাহলে লাঠিটা বার করে নিয়ে যাওয়ার সময় কেউ দেখতে পেল না? লাঠিটা বার করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই তো। বাড়িতে ঢোকার আগে আমরা একটা বাগান দেখতে পেয়েছি, মনে আছে? এবার বাড়ির বাইরেটা মাঝারি আকারের পাঁচিল দিয়ে ঘেরা, একজন মাত্র পাহারাদার। তাই যে কোনো সময় পাঁচিলের অন্য দিক থেকে যে কেউ ভেতরে ঢুকতে পারবে। এবং যদি নির্দিষ্ট কোনো একটা জিনিস বাড়ির কোথাও লুকিয়ে রাখে, তাহলে সেটা রাতের অন্ধকারে নিয়ে যাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। আমার কথায় নবীন হালদার এবং জয়ন্ত বোস দুজনেই বেশ অবাক হয়ে এরোর মুখের দিকে চাওয়াচাই করল। আমি আবার বললাম, আপনার মিস্টার জ্যাককে খুন করার মোটিভ আছে, কিন্তু প্রমাণ নেই। পুলিশের রিপোর্ট আমি দেখেছি। সেদিন সন্ধেবেলায় যে মিস্টার জ্যাক খুন হয়েছে সেটা তো বোঝাই যায়। তাছাড়া আততায়ী যে ছিল তার উচ্চতা আপনার চেয়ে বেশ খানিকটা কম, কারণ ছুরির আঘাত যেভাবে মিস্টার জ্যাকের গলায় লেগেছে সেটা দেখে তো তেমনটাই মনে হচ্ছে। আপনি সেই সময় ওখানে ছিলেন, আপনার কাজের কোনো লোক ছিল না, কিন্তু আপনার পাহারাদার বাড়িতে ছিল। এই সমস্ত ব্যাপারেই আশা করি আরেকটু খোঁজ করলেই আরও প্রমাণ পেয়ে যাব। কিন্তু সমস্যাটা হলো, আপনার ওই লাঠিটাকে কেউ আগে থেকে চুরি করিয়েছে। অর্থাৎ কেউ মিস্টার জ্যাককে খুন করার সঠিকভাবে পরিকল্পনা করে রেখেছিল। কিন্তু কেন? এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মিস্টার জ্যাককে খুন করে কেউ কি ব্যাপারে লাভবান হবে সেটা আমি জানি না। অনেকক্ষণ ধরে ভাবলাম, কিন্তু কিছুই বার করতে পারলাম না। একসময় নবীন হালদারকে বিদায় জানিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। ঘোড়ার গাড়িতে উঠে জয়ন্ত বোস একটু ইতস্তত করে বলল, মানে কিছু কি বুঝতে পারলেন দারোগাবাবু? এই নবীন হালদার যদি এই কাজটা না করে থাকে, তাহলে সন্দেহ করার মতন তো আর কাউকে খুঁজে পাচ্ছি না। সন্দেহ করার মতো লোক আছে। সেদিন অকশনের সময় যখন নবীন হালদার আর মিস্টার জ্যাক ডাকাডাকি করছিলেন, সেখানে আরও অনেকেই ছিল। খোঁজ নিয়ে দেখুন তাদের মধ্যে কাদের সাথে নবীন হালদার এবং মিস্টার জ্যাকের সম্পর্ক আছে, বা এমন কেউ যার সাথে শত্রুতা আছে। অকশন হাউসে সেদিন উপস্থিত ছিল আরও 3 জন, যাদেরকে মিস্টার জ্যাক এবং আমাদের জমিদার নবীন হালদার দুজনেই চেনেন। তাদের ব্যাপারে খোঁজ করতে শুরু করুন এবং দেখুন এদের মধ্যে কার সাথে নবীন হালদার কিংবা মিস্টার জ্যাকের শত্রুতা রয়েছে কিনা। একটা মাত্র সূত্র খোঁজার চেষ্টা করছিলাম। নবীন হালদারের সেই পুরনো লাঠি যেটা পেয়েছি সেটা কোনো সূত্র নয়, সেটা বোঝাই যাচ্ছিল। কেউ ইচ্ছে করলে লাঠিটা তার বাড়ি থেকে চুরি করতে পারে। এত বড় বাড়ি, অথচ তার নিরাপত্তা খুবই কম। একজন মধ্যবয়স্ক পাহারাদার রয়েছে যে অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়। তবে বোঝা যায় বাড়িতে কখনো কোনো আক্রমণ হয়নি বলেই তেমনভাবে বোধহয় নিরাপত্তার ব্যবস্থা রাখেন নবীন হালদার। নবীন হালদার যেমনটা বলেছেন আসলে তিনি তেমনটাই। আশেপাশের লোকেদের সাহায্য করেন, তাই তিনি কোনো কিছু নিয়েই ভয় পান না। আরও 2 দিন জয়ন্ত বোসের খুঁজে দেওয়া আস্তানাতেই কেটে গেল। জয়ন্ত বোস, 2 জন সহকারী
আর আমি মিলে এই দুটো দিন দুজনের সঙ্গে পরিচয় করলাম। তাদের মধ্যে একজন হলো শশধর সান্যাল, অন্যটা মিস্টার যাদব এবং অনুকূল সামন্ত। প্রথম দিন দেখা হলো শশধর সান্যালের সঙ্গে। শশধরবাবু বললেন, আপনি দেখুন দারোগাবাবু, আমি আপনাকে বলতে পারি এই নবীনবাবু এমন কাজ করতে পারেন না। তিনি জমিদার মানুষ, তার রক্তে জমিদারি রয়েছে। তাছাড়া তার পূর্বপুরুষের মধ্যে কখনো এমন কিছু শুনিনি। লোকটা খারাপ নয়, আমি তো এতদিন ধরে চিনি। আর সেদিন অকশনে আমিও সেখানে ছিলাম। অকশনে ছবিটা কিনে নেওয়ার জন্য মিস্টার জ্যাকের সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপর যদিও আমায় দুঃখ করে বলেছিলেন যে মিস্টার জ্যাককে ওভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। আমি তাকে বুঝিয়ে বললাম যে রাগের মাথায় তিনিও যেমন বলেছেন মিস্টার জ্যাকও বলেছে, তাই ভাবার কিছু নেই। আর তাছাড়া সেদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত কিন্তু নবীন হালদার আমার কাছেই ছিলেন। একটা ব্যাপার অদ্ভুত লাগছে না শশধরবাবু? সেই দিনই আপনার বাড়িতে অনুষ্ঠান রইল, সেই দিনই আপনি মানে মিস্টার হালদারকে ডেকে আনলেন, আর সেই দিনই মিস্টার জ্যাক মারা গেল। কথাটা আমিও ভেবেছি, কিন্তু ব্যাপারটা সত্যি কাকতালীয়। সেদিন আমার বাড়িতে একটা পুজো ছিল আর কি, তাই দুপুর থেকে পুজোর একটা ছোটখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠান এই সমস্ত রেখেছিলাম। সবাই এক জায়গায় হয়ে আড্ডা ও কথাবার্তা বলতে বলতে সন্ধে পেরিয়ে রাত হয়ে যায়। আপনি চাইলে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। এই পুজোর সমস্ত পরিকল্পনা প্রায় মাসখানেক আগে থেকে আমরা করে রেখেছিলাম। পণ্ডিতকে দিয়ে পাঁজি দেখিয়ে এই তারিখ ঠিক হয়েছিল। শশধর সামন্তের সঙ্গে দেখা করতে আমি একাই গিয়েছিলাম। তার ব্যাপারে জয়ন্ত বসু সমস্ত খোঁজ খবর করেছিল, কিন্তু শশধর সামন্তের সঙ্গে দেখা করে বোঝা গেল যে নবীন হালদারকে আরও বেশি সন্দেহ করা যাচ্ছে না। শশধর সামন্ত হলপ করে বলছেন সে আর যাই করুক এমন কাজ কখনোই করতে পারে না। শশধর সামন্ত এবং তার সাথে থাকা আরও অনেকেই প্রমাণ দেবে যে সে সেদিন দুবার বাথরুমে যাওয়া ছাড়া আর অন্য কোথাও জমিদার নবীন হালদার যায়নি। শশধর সামন্তের কাছ থেকে খোঁজ পাওয়া গেল মিস্টার যাদবের। মিস্টার যাদব হলেন সেই দ্বিতীয় ব্যক্তি যিনি অকশন হাউস এবং শশধর সামন্তের বাড়িতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন হালদারের সঙ্গে। শশধর সামন্তের বাড়ি থেকে তার বাড়িটা বেশ খানিকটা দূরে। একটি ঘোড়ার গাড়ির কথা বলতে জয়ন্ত বসু গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। সকলের বাড়ি চন্দননগরের মধ্যে। এই প্রায় আধ ঘন্টা পরে মিস্টার যাদবের বাড়ির কাছে গিয়ে যখন পৌঁছলাম তখন আমি বেশ অবাক হলাম। মিস্টার যাদব একা মানুষ, আর তিনি বিয়ে করেননি। তবে বুঝতে পারলাম যে শশধর সামন্ত, মিস্টার যাদব এবং নবীন হালদার এদের মধ্যে যোগাযোগটা কেমন। এরা সকলেই যেমন অ্যান্টিকের প্রতি দুর্বল, তেমন তিনজনেই আলাদা আলাদা করে শিল্পের সমাজদার। নবীন হালদার যেমন ছবি জমান, শশধর সামন্ত তেমন বাড়িতে পাথরের তৈরি ভাস্কর্যের বেশ কালেকশন রয়েছে। মিস্টার যাদবের কাছে দেখলাম পুরনো বইয়ের কালেকশন, এমনকি বেশ কিছু বই তার কাছেও রয়েছে যেগুলোর ভাষা চট করে বুঝতে পারলাম না। একটা বইয়ের কথা বলতে গিয়ে মিস্টার যাদব বললেন, এটা হলো হায়ারোগ্লিফিক্সের লিপি। ওইটা এখানে আনতে যে কত টাকা খরচ হয়েছে তা আপনি ধারণা করতে পারবেন না। তবে এটা আসল নয়, এটা নকল, মানে আসল বই থেকে কপি করা হয়েছে। তবে বুঝতেই পারছেন মিশরীয় সভ্যতার আমলের এই বই কতই না দামি। অবাক হয়ে গেলাম। মানুষ শখের বসে কত কিছুই না করে। অবশ্য এই বইয়ের ঐতিহাসিক মূল্য রয়েছে, কিন্তু বইটা তার কাচের ঘরের আলমারিতে বন্ধ অবস্থায় পড়ে থাকে। তবে তার জন্য তিনি যা খরচ করেছেন তা বইটার রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া দেখলেই বোঝা যায়। তবে সেই সব নিয়ে মাথা ঘামানোর মতো সময় আমার ছিল না, তাই সরাসরি প্রশ্ন করলাম, মিস্টার জ্যাকের খুনের জন্য আপনি কি নবীন হালদারকে সন্দেহ করেন? না তারকাবাবু, শুনেছি পুলিশ নাকি তার লাঠি ওখান থেকে পেয়েছে। পুলিশ যদি নবীন হালদারকে ওখানে দেখতে পেত তাহলে তো আমিও বিশ্বাস করতাম না যে কাজটা তিনি করেছেন। কেন? নবীন হালদার বড় ভালো মানুষ, তিনি নিজের মুখে কিচ্ছু বলেন না। মিস্টার জ্যাকের সঙ্গে তার সম্পর্ক নেহাত খারাপ ছিল না। একবার মিস্টার জ্যাক বড় বিপদে পড়েছিল। এখানকার ইংলিশ পুলিশদের সঙ্গে ফরাসিদের মাঝে মধ্যেই ঝামেলা লেগে থাকে। এমন একটা ঝামেলায় মিস্টার জ্যাক একবার পড়েছিল, আর তখনই নবীন হালদার তাকে বাঁচায়। আমরা তো ছিলাম, মানে ব্যাপারটা একটু গোপনীয়, বা আমার চেনাশোনা পুলিশ কয়েকজন ছিল। আসলে জাহাজের কোনো একটা মাল নিয়ে সম্ভবত সমস্যাটা হয়েছিল। কিন্তু তাহলে খুনটা করল কে? মিস্টার জ্যাকের সঙ্গে শত্রুতা থাকতে পারে এমন কারোর কথা জানেন আপনি? না না, মিস্টার জ্যাকের সঙ্গে শত্রুতা বা বন্ধুত্ব কারোরই খুব বেশি থাকে না।
তিনি একটু রাগী মানুষ, রাগের মাথায় অনেক কিছু তো করে ফেলেন, পরে অবশ্য ব্যাপারটা মিটিয়েও নেন। তবে সবাই তো আর সমান নয়, রাগের মাথায় বলা কথা অনেকেই নিজের মনে করে ফেলে। তার নিজের তাদের যে ক্যাম্প রয়েছে, বেশ কিছু ফরাসিদের সঙ্গেই তার সম্পর্ক কিন্তু ভালো নয়। মিস্টার যাদবের কাছ থেকে আরও কিছু জানা গেল এবং তারপর অনুকূল সামন্তের কাছে এলাম। তবে সেদিন আর অনুকূল সামন্তকে বাড়িতে পাওয়া গেল না, তাই ঠিক করলাম পরদিন সকালে প্রথম অনুকূল সামন্ত এবং তারপর ফরাসি ক্যাম্পে সেখানে যাব। পরদিন সকালে প্রথম অনুকূল সামন্তের বাড়িতে গেলাম। অনুকূল সামন্তের ছবির কালেকশন দেখতে দেখতে নবীন হালদারের কথা মনে পড়ে যাচ্ছিল। অনুকূল সামন্ত বলল, খুবই খারাপ লাগলো। আসলে মিস্টার জ্যাক এভাবে মারা যাবে সেটা আমিও ভাবতে পারিনি। সকলেই নবীনবাবুকে সন্দেহ করছে, কিন্তু নবীনবাবু কাজটা করবেন বলে তো মনে হয় না। তাহলে কাজটা কে করতে পারে? তাও তো বলতে পারবো না, তবে তার ক্ষেত্রে এই কাজটা করা সম্ভব নয়। সেদিন তো তিনি এখানে ছিলেন না। সেদিন আপনি কোথায় ছিলেন অনুকূলবাবু? হ্যাঁ, সেদিনই তো বাড়িতেই ছিলাম। তারপরে বিকেলের দিকে যখন খবরটা পেলাম যে জ্যাক মারা গেছে, তারপরেই তো আমি... কিছু একটা বলতে যাচ্ছিলেন অনুকূলবাবু, তবে কথার খেই হারিয়ে ফেললেন। আমি বললাম, আচ্ছা বেশ। আচ্ছা, এই ছবিগুলো তো সমস্ত অকশন হাউস থেকেই কেনা মনে হচ্ছে। তবে আপনার ব্যবসাটা কিসের, মানে আপনার কাজকর্মটা কিসের ওপর? আমি কোনো ব্যবসা করি না। বেশ কিছু জমি জমা এবং সম্পত্তি রয়েছে, সেগুলো থেকেই আয় হয়। অনুকূলবাবুর বাড়িতে তার বসার ঘরের টেবিলের একপাশে বেশ কিছু দলিলপত্র পড়েছিল। তার মধ্যে একটা দলিলের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়েছিলাম। দলিলের মধ্যে কোথায় যেন একটা নবীনচন্দ্র হালদারের নাম দেখতে পেলাম বলেও মনে হলো, তাই প্রশ্নটা তাকে করেছিলাম। অনুকূলবাবুকে দেখে বেশ অস্বস্তিতে বলে মনে হলো। কি একটা যেন তিনি বলতে চাইছেন, অথচ বলতে পারছেন না। আমি আর বেশিক্ষণ সেখানে থাকলাম না। পুলিশের কাজ এত দিন ধরে করছি, এক নজরেই মানুষকে দেখে আমি কিছু একটা বুঝতে পারি। অনুকূলবাবু যে এবার বেশ ভীত হয়ে পড়ছিলেন সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। আর ঠিক তখনই অনুকূলবাবুর দরজায় ধাক্কা পড়ল। আমি বুঝে ওঠার আগেই অনুকূলবাবু তাড়াতাড়ি দ্রুতগতিতে দরজার কাছে উঠে গেলেন এবং তারপর দরজা সামান্য খুলে বাইরের দিকে মুখ বাড়িয়ে কাকে কি যেন একটা বলে আবার দরজা বন্ধ করে ভেতরে চলে এলেন। বেশ, তাহলে আমি এখন উঠি, আরও অন্য একটা সময় প্রয়োজন হলে আবার আসব। আচ্ছা, নবীনচন্দ্র হালদার মানে নবীনবাবুর সাথে আপনার কি কোনো রকম শত্রুতা কিংবা... কি যে বলেন, তার সঙ্গে আমি শত্রুতা করতে যাব কেন? চলুন আপনাকে একটু এগিয়ে দিই। অনুকূলবাবু এগিয়ে দিলেন। আমি বেরিয়ে এসে গাড়িতে উঠে রওনা দিলাম। তবে বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়ে পথের বাঁকের কাছে অপেক্ষা করতে লাগলাম, কারণ শশধর সামন্ত, যাদববাবু এবং অনুকূলবাবু এই তিনজনের বাড়িতে আসার সময় আমি একটা কাজ করেছিলাম। আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম জয়ন্ত বোসকে। জয়ন্ত বোস গাড়ির ভেতরেই আমার জন্য অপেক্ষা করছিল। আমি যতক্ষণ ভেতরে সবার সঙ্গে কথা বলছি ততক্ষণ তিনি বাড়ির আশেপাশের ওপর নজর রেখে চলেছিলেন, কারণ জয়ন্ত বোসের সঙ্গে কেসের ব্যাপারে সমস্ত কথা বলে আমার মনে হয়েছিল যে এই তিনজনের মধ্যে মিস্টার জ্যাক কিংবা নবীন হালদারের কোনো একটা সমস্যা হয়েছে। মিস্টার যাদব এবং শশধর সামন্তের উচ্চতা নবীন হালদারের কাছাকাছি, কিন্তু সে তার থেকে সামান্য বেটে। তবে জয়ন্ত বোসের কাছে শুনেছিলাম, আমি অনুকূল সামন্তকে দেখেছি, তার উচ্চতা খুব বেশি নয়, এই তিনজনের মধ্যে সবচেয়ে কম। মিস্টার জ্যাকের চেয়েও তার উচ্চতা কম। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ ছুরির আঘাত। আমি যেমন সন্দেহ করেছিলাম তেমনটাই এসেছে। তার মানে এই অনুকূল সামন্তর সঙ্গে কোনো না কোনোভাবে ব্যাপারটা জড়িয়ে থাকতে পারে। আমি যখন তার বাড়িতে যাব আপনি গাড়িতেই থাকবেন, আশপাশটা লক্ষ্য রাখবেন, যদি কিছু দেখা যায়। বেশ কিছুক্ষণ পর জয়ন্ত বোস ফিরে এলেন। দেখতে পেলাম তার সঙ্গে একজন লোক রয়েছে। সে ততক্ষণে ভয়ে ফেটিয়ে গেছে। আমরা আর দেরি করলাম না, তাকে গাড়িতে তুলে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম এবং পথে তার কাছ থেকে বেশ কয়েকটা ব্যাপার জানা গেল। তার কাছে সমস্ত কথা শুনে সামান্য হেসে বললাম, আপনি ভাগ্যিস বলেছিলেন এই তিনজনের সঙ্গে আলাদাভাবে কথা বলা দরকার। যদি আপনাকে নিয়ে যেতাম তাহলে ব্যাপারটা হয়তো এমন হতো না। ঠিকই বলেছেন, কিন্তু অনুকূল সামন্তের মতো এমন একজন শান্তশিষ্ট লোক যে এমন কাজটা করতে পারে সেটাই তো আমি ভাবতে পারছি না। কিন্তু তার মোটিভটা কি?
অনুকূলবাবুর বাড়িতে তার টেবিলের এক পাশে এটা আমি দেখেছি। তার মধ্যে কোনোভাবে ওই নবীনচন্দ্র হালদারের নামও আমি দেখতে পেয়েছি। এটা কি আদালতের কোনো নোটিশ বা অন্য কিছু, তা ঠিকমতো আমি বলতে পারবো না, তবে কোনো একটা সম্পর্ক তো আছেই এর সাথে। পরদিন সকালে শশধরবাবু, অনুকূলবাবু, নবীনচন্দ্র হালদার সবাইকেই থানায় ডেকে পাঠানো হলো। সবাই থানায় পাশাপাশি বসে রয়েছে। সামনে বসে রয়েছে জয়ন্ত বোস। আমি একটা চেয়ারের উপর বসে খানিকক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে দেখলাম, তারপর বললাম, মিস্টার জ্যাক এখানকার ফরাসি নাবিক। তিনি গির্জার আশেপাশে যে ফরাসি বস্তিগুলো রয়েছে সেখানেই একটা তাঁবুতে থাকেন, এখানে ব্যবসা বাণিজ্য করেন। তবে তার সঙ্গে তার পুরনো ছবির উপর বেশ টান রয়েছে। আর শুধু তাই নয়, নতুন ছবির প্রতিও তার একটা টান আছে। এই হিসেবেই এক অকশন হাউসে নবীনচন্দ্র হালদারের সঙ্গে তার সামান্য শত্রুতা তৈরি হয়। তবে সেটা পরে মিটেও যায়। তবে সেই সময় দুজনে দুজনকে প্রাণে মারার হুমকি দেয়। যাদববাবু বললেন, আমি তো আগেই বলেছি মিস্টার জ্যাককে নবীনবাবু মারতেই পারে না। কিন্তু যেখানে মিস্টার জ্যাক মারা যায় তার আশেপাশে একটা লাঠি পাওয়া গিয়েছিল, এবং সেটা যে নবীনবাবুর পুরনো লাঠি সে ব্যাপারে নবীনবাবু নিজেও স্বীকার করেছেন। কিন্তু সেই লাঠিটা কিভাবে তার বাড়ি থেকে হারিয়ে গেল সেই ব্যাপারে তিনি কিছু জানেন না। নবীনবাবু বললেন, আমার মনে হয় আপনার কথাই ঠিক। ওই ঘরে যখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করার জন্য লোক এসেছিল তখনই তাদের মধ্যে কেউ কাজটা করেছে মনে হয়। নবীনবাবু প্রথমে কিছুই মনে করতে পারছিলেন না, তবে পরে তার মনে পড়ে যায় সেদিন দুজন লোককে তার এক বিশ্বস্ত লোক পাঠিয়েছিল। বিশ্বস্ত বলতে চেনা মানুষ, তাই না অনুকূলবাবু? অনুকূলবাবু বললেন, আমি পাঠিয়েছিলাম, কিন্তু তাতে কি হয়েছে? নবীনবাবু বাড়িতে কাজ করানোর জন্য দুজন লোক চাইছিলেন। আমার চেনা দুজন লোক ছিল, তাই তাদেরকেই বলে দিয়েছিলাম। শুধু সমস্যা হলো তারা ওই বাড়িতে ছবি জিনিসপত্র পরিষ্কারের কাজ করার সঙ্গে সঙ্গে একটা লাঠি, একটা ছবি সেখান থেকে চুরি করে নিয়েছিল। যেদিন আমি নবীন হালদারের বাড়িতে গিয়েছিলাম তার পরেই নবীন হালদারের বাড়িতে আরেকবার যাই। তখন সে জানিয়েছিল তার মনে হচ্ছে তার ঘর থেকে একটা ছবি হারিয়ে গেছে, এবং সেই ছবির তিনি যেমন বর্ণনা দিয়েছিলেন তেমনই একটা ছবি আমি দেখতে পেয়েছিলাম অনুকূলবাবুর বাড়িতে। তবে ছবিটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। শশধরবাবু বললেন, তার মানে নবীনবাবুর বাড়িতে তো অনুকূলবাবু ছবি চুরি করিয়েছেন। শুধু তাই নয়, নিজের হাতে মিস্টার জ্যাককে খুন করেছেন। এতে সমস্ত সন্দেহ গিয়ে পড়ে তার দিকে। হতেই পারে না, এমন কাজ আমি কখনো করিনি। আমার নির্দেশে জয়ন্ত বোস তাকে নিয়ে এলো, যাকে সেদিন অনুকূলবাবুর বাড়ির কাছ থেকে আমরা তুলে এনেছিলাম। তার দিকে তাকিয়ে বললাম, নবীনবাবু ভালো করে দেখুন তো এই লোকটি সেদিন আপনার বাড়িতে গিয়েছিল কিনা। সবাই তার দিকে তাকিয়ে দেখল, কারণ সেদিন নবীনবাবুর বাড়িতে কাজ করতে গিয়েছিল লোকটা। তাকে চিনতে পেরেই নবীন হালদার খানিকটা অবাক হলেন। সে লোকটা নিজের সমস্ত কথা আগেই স্বীকার করেছে, এবং তার কথার উপর ভিত্তি করে আরও একজন সঙ্গীকে ধরা হয়েছে। অনুকূলবাবুর মুখটা ভয়ে আর রাগের সমন্বয়ে লাল হয়ে গেছে। আমি বললাম, এবার আমি বলি, অনুকূলবাবুর সঙ্গে নবীনবাবুর একটা জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই কোর্টে সমস্যা চলছিল, কিন্তু কিছুতেই সে সমস্যা মিটছিল না, কারণ সেই জমি কারোর আন্ডারেই আসছিল না। এর মাঝেই অনুকূলবাবু হাতে একটা সুবর্ণ সুযোগ চলে আসে। মিস্টার জ্যাক নবীনবাবুর ঝামেলার মধ্যে তিনি একটা সুবর্ণ সুযোগ খুঁজে পান, তাই সুযোগ বুঝে ওই বাড়ি থেকে লাঠি এবং একটা ছবিও চুরি করেন, যাতে চুরির ব্যাপারটা ধরা পড়লে নবীনবাবুর মনে হয় এমন কেউ ছবি আর লাঠিটা চুরি করেছে যে তার শত্রু, এবং তাতে যাতে নবীনবাবুর মনে হয় যে মিস্টার জ্যাক তার শত্রু। তবে লাঠি এবং ছবির কথা নবীনবাবু বুঝতে পারেননি, আর তাই সেদিন সন্ধেবেলায় মিস্টার জ্যাকের সঙ্গে দেখা করে মিস্টার জ্যাককে খুন করে সেখানে লাঠিটা ফেলে দেন অনুকূলবাবু। যে জেলে লাঠিটা খুঁজে পেয়েছিল সেই জেলেই বলেছিল সেদিন সন্ধেবেলা সে দুজনকে এই পথ দিয়ে হেঁটে যেতে দেখেছিল, অর্থাৎ তারা সেই দুজন, যে দুজন নবীনবাবুর বাড়িতে গিয়েছিল, এবং এই যে এই দুজন এখানেই রয়েছে। ততক্ষণে জয়ন্ত বোস দুজনকে নিয়ে চলে এসেছে। অনুকূলবাবু মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়লেন। এমন কেন করলেন অনুকূলবাবু? আচ্ছা, আমি যা বলেছি তা সত্যি তো? জমিটা একবার উদ্ধার করতে পারলে সেই জমি থেকে আমি অনেক টাকা পেতাম,
কিন্তু নবীনবাবুর জন্য সেটা আটকে ছিল। নবীনবাবুকে পথ থেকে সরাতে পারলেই ওই জমিটা আমি আমার নিজের নামে করে ফেলতে পারতাম। যখন দেখলাম মিস্টার জ্যাকের সঙ্গে নবীনবাবুর শত্রুতা চারিদিকে ছড়িয়ে পড়েছে, অথচ মিস্টার জ্যাক নিচে গিয়ে সেটা মিটিয়ে নিয়েছেন, তখন আমি ভাবলাম এটাই সুযোগ। তাই সেদিন রাত্রেই জ্যাককে খবর পাঠালাম যে নবীনবাবু তার সঙ্গে দেখা করার জন্য গঙ্গার ধারে আসছেন, এবং অন্ধকারে সুযোগ নিয়ে পেছন থেকে আমি ভুল করেছিলাম। আমায় আপনারা ক্ষমা করে দিন। কারোর মুখে কোনো কথা সরছে না। জয়ন্ত বোস ওই দুজন এবং অনুকূলবাবুকে নিয়ে গেলেন। বাকিরাও থানা থেকে বেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। শুধু নবীন হালদার চুপ করে বসে রইলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি দারোগা বাবু, আপনি প্রথম দিনেই আমায় বিশ্বাস করেছিলেন, তাই আজ আপনি আমার জন্য এতটা কষ্ট করলেন। আমি কিছুই করিনি। যে যেটা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। তবে আপনি যে নিরপরাধ সেটা আপনার ব্যাপারে চারপাশে খোঁজ নিয়েই জানতে পেরেছিলাম। যে মানুষ বিপদের সময় অনেকে সাহায্য করে সে এমন কাজ করতে পারে না। তাছাড়া মিস্টার জ্যাককে আপনি যে সাহায্য করেছেন সে ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি। আপনার পক্ষে তাকে মারাটা অসম্ভব ছিল, তবে অনুকূল বাবুকে ধরতে পেরেছিলাম একদম শেষ মুহূর্তে। যাই হোক, সব ভালোই হয়েছে। আপনি একটু সাবধানে থাকবেন। আর যে জমিটা নিয়ে সমস্যা হচ্ছিল সেটা কিসের? পুরনো একটা জমির কোনোভাবে নকল দলিল বানিয়ে সেই জমিটা অনুকূলবাবু হস্তগত করতে চাইছিলেন, কিন্তু আমি তাকে সেটা করতে দিচ্ছিলাম না। স্থানীয় যাদের জমি তাদের সঙ্গে কথা বলে আমি মামলা করেছিলাম অনুকূলবাবুর বিরুদ্ধে, তবে সেটা কোনো শত্রুতা ছিল না। আমি হাসলাম। মনে মনে ভাবলাম, জমির জন্য খুন করে, অন্য কাউকে ফাঁসিয়ে দিতে পারে, আর একজন অন্যের জমির জন্য নিজের বন্ধুর সঙ্গে মামলা করে তাকে শত্রু তৈরি করতে পারে। সত্যিই অদ্ভুত। এরপর চন্দননগরে আর থাকার প্রয়োজন হলো না। একদিন পরে সেখান থেকে বেরিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।